প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে ধারা 4A। 4A তে বলা হচ্ছে শুধু ম্যাজিস্ট্রেট যদি এই শব্দ থাকে তাহলে কি বোঝাবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। তার মানে ম্যাজিস্ট্রেটের আগে যদি এক্সিকিউটিভ শব্দটা থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যদি অন্য কোনো শব্দ থাকে সেক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট বোঝাবে। কিন্তু যদি অনলি ম্যাজিস্ট্রেট থাকে, আগে পরে কিছু না থাকে, তাহলে সেটাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝাবে। অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি থাকে তাও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যদি শুধু ম্যাজিস্ট্রেট বলে তবুও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝাবে। এটা থেকে প্রশ্ন আসে। ধারা 6, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। আমরা প্রথম ক্লাসে, গত সোমবারের ক্লাসে একটা চার্ট দেখেছিলাম। সেই চার্টটা যদি দেখেন আপনারা তাহলে কিন্তু এগুলো মিলে যাবে। ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস প্রধানত দুই প্রকার: দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত। এখানে যেহেতু আদালতের শ্রেণী বিভাগ বলা হচ্ছে, আমরা জজ শব্দ না ব্যবহার করলেও হবে। দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। আর ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আবার দুই প্রকার: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আবার ফার্দার চার প্রকার: চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, আমরা সংক্ষেপে বলি সিএমএম। এটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার জন্য, এবং মেট্রোপলিটনের বাইরে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়াও প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ও জুডিশিয়াল উভয় ক্ষেত্রে আছে। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট শুধু জুডিশিয়াল এলাকায়, এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট শুধু জুডিশিয়াল এলাকায়। এই হচ্ছে আদালতের শ্রেণী বিভাগ। আমরা কততে পাচ্ছি? ধারা 6 পাচ্ছি। এখানে ব্যাখ্যা হচ্ছে, এই যে চিফ মেট্রোপলিটন এবং চিফ জুডিশিয়াল, এই দুইটা কোর্ট, এনাদের পাশাপাশি আর একটা 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 করে কোর্ট আছে, সেটা তাদেরকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য। সেটি হচ্ছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই কোর্টগুলো আসলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্ভুক্তই হবে। আর চিফ জুডিশিয়াল যেটা, সেটা আহ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল যেটা, সেটা অতিরিক্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্ভুক্ত হবে। তার মানে এখানে আলাদা ভাগ এখানে না দেখালেও, এটা দ্বারা কিন্তু আমি যে চার্টে দেখিয়েছিলাম সেটা লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সিএমএম কোর্ট এবং এসিএমএম কোর্ট পাশাপাশি কাজ করে। তেমনি সিজেএম কোর্ট মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এসিজেএম কোর্ট অর্থাৎ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখব হচ্ছে ধারা 7, দায়রা বিভাগ ও জেলা। একটি দায়রা বিভাগে এক বা একাধিক জেলা থাকবে। বিভাগ ও জেলার সীমানা বা সংখ্যা সরকার পরিবর্তন করতে পারবে। পরিবর্তন না করা পর্যন্ত, অর্থাৎ স্বাধীনতার পর, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা যখন দেশ স্বাধীন হলো 1972 সাল থেকে, যখন কার্যক্রম শুরু হয় বাংলাদেশের, ওই সময়ের আগে যে অবস্থায় ছিল দায়রা বিভাগগুলো, কোর্ট সিস্টেমগুলো পাকিস্তান আমলে যেভাবে ছিল সেইভাবেই পূর্বেরটি বহাল থাকবে, এটা প্রথমত আমরা ধরে নিব। তারপরে সরকার বিভিন্ন সময়ে যে দায়রা বিভাগ বৃদ্ধি করছেন বা নতুন নতুন দায়রা বিভাগ আসছে, সেটা পরবর্তীতে আমরা দেখেছি। প্রশাসনিক পরিবর্তন আসছে, দেশে বিভাগ, জেলাও পরিবর্তন হয়েছে। জেলা মানে, সরি, বিভাগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলার সংখ্যা তো সঠিক আছে, 64টাই আছে, কিন্তু বিভাগ বৃদ্ধি পেয়েছে, আমাদের মেট্রোপলিটন এলাকা বৃদ্ধি পেয়েছে। মহানগর এলাকাও দায়রা বিভাগ হিসাবে পরিগণিত হবে। এই যে বিভাগ বলতে এখানে, এই যে প্রশাসনিক বিভাগ, যেমন আমাদের রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এই বিভাগ না। এই বিভাগ হচ্ছে এই কোর্টের বিভাগ, মানে ভাগ বন্টন। ধারা 9, দায়রা আদালত, কোর্টস অফ সেশনস। দায়রা আদালতের আমরা শ্রেণী বিভাগ দেখব। প্রত্যেকটি দায়রা বিভাগে 3 শ্রেণীর জজ থাকবেন।
দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এই তিন প্রকার জজেরই কিন্তু আবার সিভিল এখতিয়ারও আছে। তখন তাদের নাম হবে হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ। একই ব্যক্তি, দুই ধরনেরই এখতিয়ার থাকবে। আমরা সিপিসিতে সেটা দেখেছি এবং চার্টের মধ্যে দেখিয়েছি আমি। প্রতিটি দায়রা বিভাগে একটি দায়রা আদালত ও মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত থাকবে। তার মানে একটা জেলায় প্রধান একজন দায়রা জজ থাকবেন, অর্থাৎ জেলা ও দায়রা জজ একজনই থাকবেন। এবং মহানগর এলাকাতে একটি মাত্র প্রধান মহানগর জজ থাকবেন। এছাড়া অতিরিক্ত মহানগর থাকতে পারে, যুগ্ম মহানগর জজ থাকতে পারে, কিন্তু প্রধান একজন করেই থাকবেন। সরকার গেজেটে দায়রা আদালতের স্থান নির্ধারণ করবেন। অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ নিয়োগ দেওয়া যাবে। এটা কেন বলছে? কারণ মামলার যখন চাপ বাড়বে তখন শুধু দায়রা জজ নিজে তো কাজ সামাল দিতে পারবেন না, তখন তার কাজের জন্য অতিরিক্ত দায়রা জজ এবং অসংখ্য যুগ্ম দায়রা জজ প্রয়োজন হবে। তিনের কথা বলা হচ্ছে সংবিধানের 133 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি দায়রা, অতিরিক্ত দায়রা ও যুগ্ম দায়রা জজ নিয়োগ দিবেন। তাহলে কে নিয়োগ দিবেন? রাষ্ট্রপতি। সংবিধানের 133 অনুচ্ছেদে এই কথা বলা আছে। একজন দায়রা জজ একটি দায়রা বিভাগের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। তার মানে একজন জজ একটা বিভাগের জন্যই, অর্থাৎ এক এলাকার একটা কোর্টের জন্য একটা জজ নিযুক্ত হবেন। পূর্বের প্রতিষ্ঠিত দায়রা আদালত এই আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত ধরে নিতে হবে। মানে পাকিস্তান আমলের যেটা হয়েছে সেটা বোঝানো হচ্ছে। 17, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে রাখা। তার মানে কে কার আন্ডারে কাজ করবে? একটা কাজের শৃঙ্খলার জন্য সাবঅর্ডিনেট করে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অধীনে থাকবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই হচ্ছে প্রধানত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকেন। ইন কেস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি ছুটিতে থাকেন তাহলে তার জায়গাটা দখল করে নেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তখন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলো পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর অধীনে থাকবেন। তার মানে কে কার আন্ডারে কাজ করবে, কে কার বস, এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি এখানে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার মানে যতগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে এবং যতগুলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, সবাই জুডিশিয়াল অর্থাৎ জেলাতে যতগুলো ম্যাজিস্ট্রেট আছে এই তিন শ্রেণীর সকল ম্যাজিস্ট্রেটই কিন্তু আবার দায়রা জজ এর অধীনে থাকবেন। তার মানে ম্যাজিস্ট্রেট আদালতের উপরে দায়রা জজ থাকেন, সেটা বোঝাচ্ছে। তাহলে দায়রা জজের আন্ডারে সবাই থাকবেন আবার। তার মানে আমি যদি ধরে নিই যে এখানে একটা জেলার সবচেয়ে বড় কোর্ট হচ্ছে জেলা ও দায়রা জজ, এবং তার আন্ডারে থাকবে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং তাদের সবার আন্ডারে থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে প্রাথমিকভাবে হচ্ছে বস ওয়ান যদি আমরা বলি তাহলে সিএমএম, ইনি হচ্ছেন সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বস। হ্যাঁ, বস শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, তারপরে বোঝার স্বার্থে আমি ব্যবহার করছি, কারণ এই শব্দটা খুবই প্রচলিত। হ্যাঁ, তো প্রধান ব্যক্তি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে পরিচালনা করছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি প্রধান ব্যক্তি। প্রধান ব্যক্তি এক, তার অনুপস্থিতিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করেন। এবং তিনি তিনি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সকল ম্যাজিস্ট্রেট মানে জেলা পর্যায়ে যত ম্যাজিস্ট্রেট আছেন, যত ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, সবাই কিন্তু আবার দায়রা জজের আন্ডারে কাজ করবেন, কারণ দায়রা জজের কথা মতো তারা চলবেন। এ হচ্ছে বিষয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেমন জেলা পর্যায়ে দায়রা জজের আন্ডারে, তেমন মহানগর পর্যায়ের যতগুলো ম্যাজিস্ট্রেট আছে মহানগর দায়রা জজ এর অধীনে থাকবেন, মেট্রোপলিটন সেশন কোর্টের অধীনে থাকবেন। বুঝতে পারলেন ভাই এতটুকু? জি স্যার, জি স্যার। হ্যাঁ। তার মানে এখানে কাজের র্যাঙ্কিং বোঝাচ্ছে, হ্যাঁ, কে কার আন্ডারে থাকবেন এরকম।
শৃঙ্খলা বোঝানোর জন্য। 21, সিএমএম এর ক্ষমতা, সিএমএম কোর্ট কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, কারণ তাকে একটা বস তৈরি করা, মানে সকল ম্যাজিস্ট্রেটের তিনি বস, তাহলে তার তো কিছু ক্ষমতা থাকবে, তাই না, অন্যান্য ম্যাজিস্ট্রেটদেরকে পরিচালনার জি জন্য। নিম্নবর্ণিত বিষয়সমূহ নিয়ন্ত্রণের জন্য কার্যবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধিমালা প্রণয়ন করা হবে। কি কি কাজ করবেন তিনি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মধ্যে কার্য বন্টন, পরিচালনা ও কর্মপ্রণালী, এগুলো নির্ধারণ করে দিবেন সিএমএম। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চ গঠন, কে কোন আদালতে বসবেন, এগুলো গঠন করে দিবেন, এবং কোন থানার মামলা কোন ম্যাজিস্ট্রেট বিচার করবেন, এগুলো আমলে নেবেন। বেঞ্চ সমূহে বসার সময় ও স্থান নির্ধারণ করবেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের অধিবেশনে অভিমতের পার্থক্য নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণ করে দিবেন। এমন অন্য কোনো বিষয় যার মাধ্যমে অধস্তন ম্যাজিস্ট্রেটগণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন। তার মানে এই বিষয়গুলোর মাধ্যমে তিনি সিএমএম হিসাবে, সকল ম্যাজিস্ট্রেটের বস হিসাবে যতটুকু বিচারিক নিয়ন্ত্রণ দরকার সেই নিয়ন্ত্রণগুলি তিনি নিরপেক্ষভাবে করতে পারবেন। 22, মফস্বল এলাকার জাস্টিস অব দ্য পিস। জাস্টিস অব দ্য পিস বলতে, যেমন একটা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ কাজ করে, ঠিক আছে, কিন্তু আপনি সুনাগরিক হিসেবে আপনারও দায়িত্ব আপনার এলাকার শান্তি শৃঙ্খলা বজায়ে ভূমিকা পালন করা। যেমন নিজে অন্যায় করব না, কোনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করব বা পুলিশে খবর দিব, এই জিনিসগুলো হচ্ছে জাস্টিস অব দ্য পিস এর দায়িত্ব, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব। বাংলাদেশের বাসিন্দা সবাই, বিদেশি ব্যক্তির কিন্তু এই দায় নাই। তাহলে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার দায়িত্ব মফস্বল এলাকায় যদি আমি বসবাস করি, এখানকার পিস বা শান্তি বজায় রাখা, বসবাস শান্তিপূর্ণভাবে করা, অপরাধ হলে পুলিশকে খবর দেওয়া, মানে সুনাগরিকের দায়িত্ব পালন করা, এটাকে বলা হচ্ছে জাস্টিস অব দি পিস। 25-এ বলা হচ্ছে পদাধিকার বলে জাস্টিস অব দি পিস কে হবেন? সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সাধারণত সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অব দি পিস হবেন। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সুপ্রিম কোর্ট বলতে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ উভয়কে বোঝাচ্ছে, এবং যতগুলো জাস্টিস আছেন সবাই সমগ্র বাংলাদেশের জন্য কি জাস্টিস অব দ্য পিস। কারণ দেশে যদি বিচার ব্যবস্থা ভেঙে পড়ে, বিশৃঙ্খলা তৈরি হবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, তাই না? তাই বিচার ব্যবস্থা যখন জি টিকে স্যার। থাকবে তখন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কারণ একজন মানুষ যখন বিপদে পড়বে পুলিশের কাছে যাবে, আদালতে যাবে, মামলা করবে, এবং একটা ভরসা নিয়ে থাকবে যে আমি বিচার পাবো। আর যদি এই ভরসাটা নষ্ট হয়ে যায় তখন সে নিজের বিচার নিজেই তৈরি করে নেবে, মানে প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে এবং আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা শুরু করবে, মারামারি হবে। তো এই কারণেই দেশের, যেহেতু সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ তারা সবচেয়ে বড় বিচারক, তো তাদেরই দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা যে অবস্থা সেটা, বিচার ব্যবস্থাটাকে সুসংগত রেখে, মানুষের আস্থাটা ধরে রেখে এই সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায়ের যে ব্যবস্থা সেটা করা, এটা একটা ব্যাপক অর্থে। দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ইনারা হচ্ছেন স্ব এলাকায়, মানে যে যে এলাকায় তারা জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আছেন, বিচার কার্য পরিচালনা করছেন, সেই এলাকায় তারা হচ্ছে পিস অফ জাস্টিস। ঠিক আছে? তাহলে পিস অফ জাস্টিস আমরা কাদেরকে দেখছি? আমি নিজেও একটা পিস অফ জাস্টিস, আপনি নিজেও একটা পিস অফ জাস্টিস, যদি আপনি মহাফস্বল এলাকায় বসবাস করেন। 29 বি, কিশোর, 15 বছরের কম বয়স্ক হলে তাকে কিশোর বলা হবে সিআরপিসির 29 বি অনুসারে। এর ক্ষেত্রে এখতিয়ার, শিশু আদালত বিচার করবে যদি শিশু আদালত থাকে সংশ্লিষ্ট জেলায়। আমাদের রাজশাহীতে শিশু আদালত আছে 2টি, কিন্তু আলাদা কোনো এজলাস নাই, নারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মধ্যেই একীভূত হয়ে আছে, মানে যেটা নারী শিশু। এটা স্যার আমাদের পৃথিবী এরকমই। হুম, মানে আলাদা কোনো নারী শিশু। কোর্টরুম নাই, আলাদা কোনো বিচারক নাই,
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকই হচ্ছে শিশু আদালতের বিচারক, এবং ওই কোর্ট, ওই স্টাফ, মানে পৃথক কোনো অবকাঠামো নাই, পৃথক কোনো স্টাফ নাই, কোনো আহ, মানে ব্যক্তি নাই, জাস্ট কাগজ কলমে ভিন্ন, হয়তো বা কজ লিস্ট আলাদা, ঠিক আছে? জি স্যার। কিন্তু প্রায় সবই একই। কিন্তু আলাদা হওয়া উচিত, তাই না? অবকাঠামো, আমরা গরিব দেশ, আমাদের যদি সেই ব্যবস্থা থাকতো তাহলে তো সরকার বাজেট দিয়ে করে দিত, তাই না? জি স্যার। ম্যান পাওয়ার লাগবে, প্রচুর অবকাঠামো লাগবে, অনেক ভবন নির্মাণ করতে হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিচার করবেন। কাদের? শিশুদের, যারা জুভেলাইন বলা হয়। হ্যাঁ, কিশোরের ইংরেজি হচ্ছে জুভেলাইন। জুবেলা। 29 যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, মানে আমরা পেনাল কোডে দেখি যে 10 সেকশনে মৃত্যুদণ্ডের বিধান আছে, 10 প্রকার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়। এছাড়াও নারী শিশুতেও আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আছে, অন্যান্য আইনেও আছে, মৃত্যুদণ্ডের বিধান আছে। তো এমন একটা অপরাধ যেটার জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায় না, যাবজ্জীবন হতে পারে বা তার নিচে সাজা হতে পারে, সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে বিচার করার ক্ষমতা অর্পণ করবেন। মানে এই ধরনের মামলায় শুধু বিচার করবে। কে বিচার করবে? সিএমএম, সিজেএম অথবা এসিজেএম। সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসিজেএম অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, বুঝতে পারবেন আশা করি, উপরে দেওয়াই আছে যেহেতু বাংলায়। এনাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, মানে বিচার করবেন তারা। সাজা কত দিবেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু বিচার করতে পারবেন। এমএম মানে মূলত স্যার মেট্রোপলিটন, মৃত্যুদণ্ডের নিচে যেগুলো আছে এগুলো তারা করতে পারবো। হ্যাঁ করতে পারবেন, বিচার করতে পারবেন। 29 সি অনুসারে তাদের যদি অতিরিক্ত বা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সেই ক্ষেত্রে। জেনারেলি পারবে না, জেনারেলি 32 ধারা অনুসারে আমরা দেখব, একটু পরে আসছি। এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের অধিক নয়, মানে ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত সাজাযোগ্য এই ধরনের অপরাধের, এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারবে। তার মানে এখানে 29 বিশেষ ক্ষমতা বা অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, এই ধরনের ম্যাজিস্ট্রেটরা এই ধরনের বিচার করতে পারবে। জেনারেল এটা না, অতিরিক্ত ক্ষমতা। 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ, দণ্ড প্রদানের ক্ষমতা। তার মানে হাইকোর্ট বিভাগ এবং 3 প্রকারের দায়রা জজ আছে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। এই টোটাল 4টা বড় বড় কোর্ট। এই 4টা বড় বড় কোর্টের ফৌজদারি মামলায় কি কি সাজা দিতে পারেন সেটা আমরা দেখে নেব, 31 ধারায় আছে। হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। হ্যাঁ, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অন্যান্য মেয়াদের কারাদণ্ড, এখানে আইন অনুমোদিত যে কোনো দণ্ড হাইকোর্ট দিতে পারবেন। এবং অর্থদণ্ড সীমাহীন, তবে অত্যাধিক নয়, মানে আনলিমিটেড, এটার কোনো নির্দিষ্ট নাই। সীমা নাই। তারপরে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের দণ্ড প্রদানের বা পানিশমেন্ট বা কনভিকশন দেওয়ার ক্ষমতা সেম, আইনে অনুমোদিত যে কোনো দণ্ড। তার মানে সর্বোচ্চ কি মৃত্যুদণ্ড দিতে পারবে, তাই না? হাইকোর্ট জি তো স্যার। দিতে পারবে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজও মৃত্যুদণ্ড প্রদান করতে পারবেন। তবে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন দরকার হবে। আমরা 374 ধারা যখন দেখব সেটাকে বলে হচ্ছে ডেথ রেফারেন্স। যখন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কাউকে মৃত্যুদণ্ড দিবেন, তখন নথিটা হাইকোর্টে পাঠাই দিবেন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। হাইকোর্ট যদি অনুমোদন দেন মৃত্যুদণ্ড হবে, অনুমোদন না দিলে মৃত্যুদণ্ড হবে না। শুধুমাত্র দায়রা জজ মৃত্যুদণ্ড দিলেই কোনো ব্যক্তিকে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলা যাবে না, হাইকোর্টের অনুমোদনও লাগবে। বুঝতে পারলেন? জি স্যার। তার মানে এখানে মৃত্যুদণ্ড দিতে পারবেন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, কিন্তু এখানে একটু ঝামেলা আছে, কি হাইকোর্টের অনুমোদন লাগবে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করতে। এটাকে ডেথ রেফারেন্স বলে, আমরা পরের দিকে দেখবো, এটা আলোচনা করব। সীমাহীন তবে অত্যাধিক নয়, কি অর্থদণ্ড, মানে এখানে দায়রা জজও মানে যত খুশি তত
দিতে পারবেন দিতে পারে। ফাইন। যুগ্ম দায়রা জজ বা জয়েন্ট সেশন জাজ অনধিক 10 বছর কারাদণ্ড। 10 বছরের বেশি কিন্তু কারাদণ্ড দিতে পারবে না যুগ্ম দায়রা জজ। ম্যাক্সিমাম 10 বছর দেওয়ার ক্ষমতা আছেন। ইনিও কিন্তু অর্থদণ্ড সীমাহীন তবে অত্যাধিক নয়। তাহলে 4 প্রকার কোর্টের পানিশমেন্ট দেওয়ার যে পাওয়ার সেটা আমরা দেখে নিলাম। এরপরে ধারা 32। ধারা 32-এ দেখবেন এখানে প্রথম একটা স্টার দেওয়া আছে। যেখানেই জি আপনারা স্যার। দেখবেন যে স্টার দেওয়া আছে, বুঝবেন সেখানে 2025 সালে অ্যামেন্ডমেন্ট হলো না, সংশোধন। জি স্যার। 2025 সালে সংশোধন হয়েছে। তো যেখানে যেখানে সংশোধন হয়েছে আমি সেখানে সেখানে এভাবে স্টার দিয়ে রেখেছি। আমারও মনে থাকবে, পড়ানোর সময় মনে করে দিতে পারবো। আপনাদেরও এটা লক্ষ্য করবেন যে স্টার মানে এখানে কোনো কারণ আছে। স্টার মানে 25 সালের অ্যামেন্ডমেন্ট। ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ। 32 ধারা, এই ধারাটা নতুন না, পুরাতন ধারা, কিন্তু পুরাতন ধারার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। কি? দণ্ড প্রদানের ক্ষমতা ম্যাজিস্ট্রেটগণের আমরা দেখব নির্জন অবরোধ সহ, মানে নির্জন অবরোধ। নির্জন অবরোধ বলতে সলিটারি কনফাইনমেন্ট, মানে দুর্ধর্ষ যদি অপরাধী হয় তাকে আলাদা করে রাখা হবে, পৃথক, মানে সবার সাথে রাখা হবে না। মানে ওই কি বলে সিঙ্গেল রুম, গণরুমে রাখা হবে না। গণরুমে রাখলে সে আরেকজনকে কি করবে? আঘাত করবে, তাই না? জি স্যার। ছোট ছোট কামরা থাকে, দেখবেন যে ছাত্রাবাসে ছোট ছোট কামরা থাকে সিঙ্গেল রুমের, একটা টেবিল, একটা ছোট আপনার বেড থাকে। তো এগুলো ছাত্রাবাসে যেমন থাকে তেমনি ওই নির্জন অবরোধ, সেখানে তো আর বেড থাকবে না, তাকে ফ্লোরেই থাকতে হবে। একটা হয়তো বালিশ থাকবে, একটা খাবার পানি খাওয়ার পাত্র থাকবে, একটা প্লেট থাকবে মিনিমাম। এবং সেখানেই এক সাইডে, ওই রুমেই সাইডেই প্রসাব পায়খানা করার জন্য অ্যাটাচ বাথরুম করে দেওয়া থাকবে। মানে একই রুমের মধ্যে জি এক স্যার। সাইডে বাথরুম, এক সাইডে কন্ডোম সেলের মতন, এরকমই। এটা হচ্ছে নির্জন অবরোধ, খুবই কষ্টের একটা জায়গা। জি ছোট স্যার। ছিদ্র দিয়ে শুধুমাত্র আলো বাতাস প্রবেশ করে। আচ্ছা, এবার ম্যাজিস্ট্রেট আদালত, কোন আদালত কি কারাদণ্ড এবং অর্থদণ্ড দিতে পারে আমরা দেখব। অনধিক কারাদণ্ড বা সর্বোচ্চ কারাদণ্ড কত দিতে পারবে এবং অনধিক অর্থদণ্ড সর্বোচ্চ কত দিতে পারবে দেখব। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যতগুলো আছেন তারা কিন্তু প্রথম শ্রেণীরই ম্যাজিস্ট্রেট। তাহলে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যা বলি না কেন, অনধিক 5 বছর তারা কারাদণ্ড দিতে পারবেন, জেল দিতে পারবেন। আর 10 লক্ষ টাকা, সরি, 5 লক্ষ টাকা পাঁচ অর্থদণ্ড লক্ষ দিতে পারবেন। এখানে কিন্তু আগে 10,000 ছিল, হ্যাঁ, এখানে 10,000-কে পরিবর্তন করে 5 লক্ষ করা হয়েছে, জাম হয়েছে অনেক। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর সর্বোচ্চ সাজা দিতে পারবেন, আর অর্থদণ্ড বা ফাইন 3 লক্ষ টাকা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর এবং 2 লক্ষ টাকা। এই হচ্ছে ম্যাজিস্ট্রেটদের সাজা প্রদানের ক্ষমতা। মতো। এই যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আপনাদের, কারণ এখানে নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেকেই কিন্তু নতুন বই কিনেননি বা নতুন নোট সংগ্রহ করেননি। যারা পুরাতন নোট থেকে পড়াশোনা করছেন বা আমার ইউটিউবে ভিডিও দেখছেন, আমার আগের পুরাতন নোট নেওয়া আছে, তাদের কাছে কিন্তু এটা 10,000, 5,000, 3,000 বা 2,000 এইভাবে থাকবে। হ্যাঁ, পরিবর্তনটা আপনাদের জি স্যার। দেখতে হবে। আইন সব সময় পরিবর্তন হয়, অ্যামেন্ডমেন্ট বা নতুন বই কালেকশনে রাখতে হবে, পুরাতন বই দিয়ে হবে না। 33A, কতিপয় ম্যাজিস্ট্রেটগণের সাজা প্রদানের উচ্চতর ক্ষমতা। আমরা 29C-তে কি দেখলাম? বিচার করার ক্ষমতা, যে হ্যাঁ, মৃত্যুদণ্ড নয়, এর থেকে নিম্নে কোনো অপরাধের বিচার এরা করবেন, এবং অথবা 10 বছরের অধিক নয় এর নিম্নে বিচার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করবেন বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর 32-এ দেখলাম যে বিচারও করবেন এবং কত পর্যন্ত সাজা দিতে পারবেন। এবং 33-এতে বলা হচ্ছে 32 এর সাথে আমাদের 32 ধারার সাথে যদি আমরা 33 এর পার্থক্য দেখি, তো এখানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দেখেন 5 বছর পর্যন্ত দিতে পারে, আর এখানে সে আবার সর্বোচ্চ 7 বছর হয়ে যাচ্ছে, মানে 2 বছর এক্সট্রা পাওয়ার দেওয়া আছে। এখানে কি বলা হচ্ছে যে 29C ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, যেমন 29C-তে আমরা দেখলাম বিশেষ ক্ষমতা পেয়েছে,
তার মানে এদের একটু অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে 29 সিতে, কারণ বিচার করার ক্ষমতাটা একটু বেড়ে গেল তাই। আনোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা 33 এ পাইলাম, কিন্তু আচ্ছা, আনোয়ার ভাইয়ের নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাকে শোনা যাচ্ছে না, হ্যাঁ। আপনি পরে আবার চেষ্টা করবেন বা ক্লাস শেষে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি যেটা প্রশ্ন করছেন এই প্রশ্নটা আমি এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি, তবে এই জায়গায় সবার যে কনফিউশনটা হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। আমার কথার মনোযোগ দেন, আমার কথায় মনোযোগ দেন। 29 সি, 32 এবং 33 এ এর মধ্যে কনফিউশন আছে কি? 29 সিতে মৃত্যুদণ্ড নয়, তার নিচের যে মামলাগুলো সেগুলো সিএমএম বা সিজেএম বা এসিজেএম এনারা বিচার করতে পারবেন। এই ক্ষমতা, এটা অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে কে দিচ্ছে? সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করে। মানে সরকার কিছু কিছু ম্যাজিস্ট্রেটকে আলাদা কি স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে পাওয়ার দিচ্ছে। তাহলে 29 সিতে যে ম্যাজিস্ট্রেটগুলো অতিরিক্ত ক্ষমতা পাচ্ছে তাদেরকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হচ্ছে, হ্যাঁ। আবার খতে বলা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারা আবার 10 বছরের অধিক নয়, তার মানে ম্যাক্সিমাম 10 বছর সাজা দিতে পারবে। তাহলে 29 সি স্পেশাল পাওয়ার দেওয়া হচ্ছে। 32-এ তো জেনারেল আমরা দেখলামই। 33-এতে বলা হচ্ছে, এর মধ্যে আবার 29 এর কথা বলা হচ্ছে। 29 সি বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা 29 সিতে বিচার করতে পারবেন। বিচার করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা এক জিনিস, আর সাজা দেওয়ার ক্ষমতা আরেক জিনিস। আমি বিচার করলাম কিন্তু সাজা কম দিলাম, বিচার করলাম ওই মামলার কিন্তু সাজা দিলাম 2 বছর, এক জিনিস। কিন্তু এখানে 33-এতে 32-এ যেমন সাজা দেওয়ার ক্ষমতা বলা হয়েছে, দণ্ড দেওয়ার ক্ষমতা, তেমনই 33-তে সাজা দেওয়ার ক্ষমতায় বলা হচ্ছে। সেটা যদি সাধারণ ম্যাজিস্ট্রেট হতেন, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 5 বছর দিতে পারতেন 32 ধারা অনুসারে, 5 বছরের অধিক দেওয়ার সম্ভব নয়। কিন্তু যদি নয়। 29 সি অনুসারে তাকে স্পেশাল পাওয়ার দেয়, সেই ক্ষেত্রে বিচার করতে পারবেন 29 সি অনুসারে, সে স্পেশাল পাওয়ার পেয়েছেন সরকারের কাছ থেকে। তাই কিছু কিছু মামলায় যেগুলো 5 বছরের অধিক বিচার দেওয়া যায়, মানে সাজা দেওয়া যায়, মানে সেগুলো মৃত্যুদণ্ডের নিচে বা 10 বছরের নিচে সাজা দেওয়া যায়, বা 10 বছর পর্যন্ত সাজা দেওয়া যায়। তো ওই মামলায় বিচার করছেন, বিচার করলেও তাকে 10 বছর সাজা দেওয়ার ক্ষমতা দেওয়া হবে না। 33-এতে বলছে যে আপনার ম্যাক্সিমাম 7 বছর দিতে পারবেন। এটা বলা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন অথবা 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড দিতে পারবেন। তার মানে 29-সিতে আপনাকে পাওয়ার দিল 10 বছর সাজা দেওয়া যায় এই ধরনের মামলার বিচারের, কিন্তু আপনি 10 বছর দিতে পারবেন না। মানে ম্যাক্সিমাম আপনি সাজা দিতে পারবেন না, এখানে 7 বছরই আপনাকে সর্বোচ্চ দিতে হবে। কথা বুঝতে পারলেন? জি, জি স্যার। মানে কিছু কিছু মামলা আছে আপনি 10 বছর সাজার বিধান আছে, কিন্তু ওগুলোর বিচার করলেও ম্যাজিস্ট্রেটরা 7 বছরের বেশি দিতে পারবে না, কারণ 33-সিতে তাদের তিন। ক্ষমতায় 7 বছর পর্যন্ত লিমিটেড করে দেওয়া হয়েছে। স্যার। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কাহিনী। 29-সিতে বিচার করার ক্ষমতা দিয়ে দেওয়া হলো, 32-এ দণ্ড দেওয়ার ক্ষমতা, 33-এতেও দণ্ড দেওয়ার ক্ষমতা। 32-এ একটু অতিরিক্ত, 33-এতে দিচ্ছে 2 বছর বেশি। বুঝতে পারলেন? জি স্যার। আশা করি আনারও ভাইও বুঝতে পেরেছেন। 35-এ যদি বুঝতে না পারেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো পরে। 35-এ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিচারকালীন হাজতে থাকলে তা কারাদণ্ড হতে বাদ যাবে। হাজত হুম। এবং কারাদণ্ডের মধ্যে পার্থক্য কি? একটা মামলায় আসামির নামে মামলা হলো, তাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে চলে গেল, কোর্টে নিয়ে গেল, চালান দিল, কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট পাঠাই দিলেন জেলখানায়। এ ব্যক্তির কি বিচার হয়ে গেছে না বিচার চলছে, কেবল শুরু হলো? চলছে স্যার। কেবল শুরু হলো, বিচার চলছে, এখন তদন্ত হবে। যদি জিআর মামলা হয় তদন্ত হবে, চার্জশিট আসবে, তারপরে মামলা রেডি হবে, আমলে নিবে মামলা। চার্জশিট আমলে নেওয়ার জি পরে, স্যার। চার্জশিট গৃহীত হবে, মামলা বদলি হবে, তারপরে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পরে বিচারিক আদালতে তার বিচার শুরু হবে। বিচার মানে কি? সাক্ষ্য গ্রহণ। বিচার মানে কিন্তু সাক্ষ্য গ্রহণকে বোঝায়। সাক্ষ্য।
তো তারপরে বিচার গ্রহণের পরে সবকিছু শেষ হবে, আর্গুমেন্ট হবে, তারপরে রায় হবে। গতকালকে আপনাদের লিখিত ব্যাচে ক্লাস নিতে নিতে বলছিলাম না আজকে একটু কম ক্লাস নিব, কালকে একটা জি স্যার। গুরুত্বপূর্ণ মামলায় আর্গুমেন্ট আছে। তো মামলায় আজকে আর্গুমেন্ট করতে করতে আর্গুমেন্ট শেষে, আর্গুমেন্ট করাটা পছন্দ হয়েছে স্যারের, কেস রেফারেন্স দেওয়া হলো 4-5টা মামলার। তো দেওয়ার পরে স্যার কনভিন্স হয়ে আর্গুমেন্ট শেষ করে 1 মিনিটও হয়নি, সঙ্গে সঙ্গে রায় ঘোষণা করে আমার আসামিকে খালাস দিয়ে দিয়েছে। 420 ধারা মামলা ছিল। তো আচ্ছা। এই যে আর্গুমেন্টের জন্য একটু সময় দিলাম, পরিশ্রম করলাম, সেটার ফল কিন্তু সাথে সাথে পেয়ে গেলাম আজকে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো জি আর্গুমেন্টের স্যার। সময়, বিশেষ করে সাক্ষীর সময় এবং আর্গুমেন্টের সময় অবহেলা করতে হয় না মামলায়, আগে যেটা হোক। ক্রিমিনাল প্র্যাকটিসের প্রতিটা স্টেপই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেদিন আপনি বেল হিয়ারিং করবেন তার আগে ভালোভাবে স্টাডি করবেন, তাহলে বেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সাক্ষীর সময় জেরা করবেন কিভাবে, সেটা স্টাডি করবেন ভালোভাবে। জেরা হয়ে গেল, তারপরে আর্গুমেন্টটা ভালোভাবে করবেন, তাহলে খালাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। জেরাও ভালো হয়েছিল, জেরা আমি নিজেই করেছিলাম, জেরাও ভালো হয়েছিল। জেরাতে কিছু কন্ট্রাডিকশন বা পার্থক্য নিয়ে আসতে পেরেছিলাম বলে সম্ভব হয়েছে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, হাজতবাস। তো বিচারের পরে যদি কারো সাজা হয় সেটা হচ্ছে কারাদণ্ড। আর বিচারের আগে যতদিন হাজতে থাকে, জামিন হওয়ার আগ পর্যন্ত, জামিনের মুক্তি হওয়ার আগ পর্যন্ত, সেটাকে হাজতবাস বলে। এখন মনে করেন একটা আসামি, সে জামিন পেতে পেতে 1 মাস সময় হয়ে গেল, মানে জামিনে মুক্তি পেতে 1 মাস সময় হয়ে গেল। তার মানে 1 মাস সে বিচারের আগেই, মামলা হওয়ার পর পরে 1 মাস সে ভিতরে ছিল, 1 মাস পরে সে জামিনে মুক্ত হলো। তার মানে সে 1 মাস জেলখানায় ছিল ধরে নি, বা হাজতে ছিল, তাই না? এটাকে বলে জি হাজতবাস। স্যার। বিচারের আগে থাকা এটাকে হাজতবাস, যদিও জেলখানাতেই থাকে। এটাকে হাজতবাস বলি বা কাস্টডি টাইম বলি। আর সাজা দিল ওই ব্যক্তির, যদি সাজা হয় মনে করেন 6 মাস, তাহলে তাকে আর 6 মাস থাকতে হবে না, কারণ আগে থেকে তো সে 1 মাস থেকেছিল, সেটা কাউন্ট হবে। তাহলে ওই 6 মাস থেকে 1 মাস মাইনাস করে 5 মাস তাকে আর থাকতে হবে, কনভিকশন টাইম। তাহলে আগেরটা হচ্ছে কাস্টডি টাইম বা হাজতবাস, আর শেষ পরেরটা হচ্ছে কনভিকশন টাইম বা জেলবাস। বুঝতে পারলাম? জেলবাস। জি স্যার। দুইটার পার্থক্য বুঝতে হবে। তাহলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিচারকালীন হাজতে থাকলে তা কারাদণ্ড হতে বাদ যাবে, সেটা আমি বোঝালাম। আর মৃত্যুদণ্ড জি স্যার। ব্যতীত, এখন যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আগে কতদিন ছিল সেটা তার বাদ দেওয়ার সুযোগ নাই। মৃত্যুদণ্ডের সাথে তো এতে কারাদণ্ডের কানেকশন নাই। আর রায়ে প্রদত্ত দণ্ডের চেয়ে হাজতবাস যদি বেশি হয়, মনে করেন যে কারাদণ্ড হয়েছে 2 মাস, কিন্তু সে 3 মাস হাজতে ছিল আগেই, হতে পারে এরকম হয় কি, যারা মাদক সেবন করে অনেক সময় ফ্যামিলি খোঁজ খবর রাখে না, ছোট একটা মামলায় সে ভিতরে পড়ে আছে, 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, তার জামিন ধরারও জি কেউ স্যার। নাই, এরকম খোঁজ খবর থাকে না। তো এরকম যখন কোর্ট বুঝতে পারেন, কোর্টে যে কান্নাকাটি করে, স্যার আজকে 6 মাস ধরে আমি আসি, আমাকে কেউ দেখতে আসে না পরিবার থেকে, কেউ আমার জামিন ধরে না স্যার, তখন এরকম হয়, কোর্টে তখন অ্যানাউন্সমেন্ট দেন যে এনার পক্ষে কেউ জামিন ধরবেন, জামিন ধরলে ইনি যদি দোষ স্বীকার করেন সঙ্গে সঙ্গে এনাকে সাজা দিয়ে দিব। তো সাজা এবং দেখা যাচ্ছে সাজা যা দিব, কারাবাসী বেশি হয়ে, মানে হাজতবাস বেশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আজকে তাকে মুক্তি দিয়ে দেব, এটা বলে দেয় ম্যাজিস্ট্রেট, মানবিক কারণে। তাহলে আসামি তৎক্ষণাৎ মুক্তি পাবে কেন? তার যদি 3 মাসের সাজা হয়, 2 মাস যদি হাজতবাস, মানে 3 মাসের সাজা হলো কিন্তু 4 মাস হাজতবাস হয়ে আছে, তাহলে অতিরিক্ত খেটে আছে, সঙ্গে সঙ্গে তাকে মুক্তি করতে, মুক্তি দিতে মুক্তি হবে। পেতে। এবং অর্থদণ্ড যদি কিছু থাকে, অর্থদণ্ড মাফ করে দিতে হবে, কারণ অতিরিক্ত সে সাজা ভোগ করেছে তাই, তাই না? জি স্যার। জি স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ, 35-এর খুবই একটা মানবিক সেকশন। 36, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা, এটা কোথায় আছে, কি কি করতে কি পারবে কি তো। ম্যাজিস্ট্রেট, 3য় তফসিলে বর্ণিত আছে। আমি গত ক্লাসে বড় একটা মোটা বই দেখিয়েছিলাম, সেখানে তফসিলে কিন্তু আছে, 3য় তফসিলে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা বলে সব বর্ণনা আছে। আর 37-এ বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা 4র্থ তফসিলে আছে। আচ্ছা, 3য় এবং 4র্থ তফসিলের যে বিষয়গুলো,
এগুলো কিন্তু এবার এই যে 32, তারপরে 29C এবং 33 এর সাথে কিন্তু ম্যাচ করানো আছে। 46 ধারা কিভাবে গ্রেপ্তার করতে হয়, গ্রেপ্তারের পদ্ধতি, প্রসিডিউর অফ অ্যারেস্ট, কিভাবে অ্যারেস্ট করা যাবে। যদি কথা বা কাজে আত্মসমর্পণ করে কয়েদি স্বীকার না করে তবে আসামির দেহ স্পর্শ ও বন্দী করা যাবে। আচ্ছা, আমরা আলোচনা করছি ধারা 46, সবকিছু ঠিক আছে ভাই? জি স্যার, সবকিছু ঠিক আছে। আচ্ছা, বলছিলাম যে গ্রেপ্তার করার পদ্ধতি, অ্যারেস্ট করার পদ্ধতি, পুলিশ এসে কাউকে গ্রেপ্তার করবে, কোনো অপরাধীকে গ্রেপ্তার করবে, কিভাবে করবে। তো প্রথমে সেই আমরা নাটক সিনেমাতে দেখি যে বলে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যাঁ, হ্যান্ডস আপ, জি মানে স্যার। হ্যান্ডস আপ মানে হাত দুইটা উপরে তোলেন। তো এটা পুলিশ বলে কেন হাত উপরে তুলতে বলে, কারণ পকেটে যদি কোনো অস্ত্র থাকে তাহলে সে পকেট থেকে অস্ত্র বের করে ফেলতে পারে, তাই না? তাই হাত উপরে যখন এভাবে দেখবে তার মানে খালি হাত, এটাকে বলে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করা, তাই না? জি এখন স্যার। সে যদি স্যারেন্ডার বা আত্মসমর্পণ না করে, হয়তো বা আত্মসমর্পণ করেন, অস্ত্র ফেলে দেন, তারপরে হ্যান্ডস আপ, বিভিন্ন ভাষা আছে। বিদেশে আবার বলে ফ্রিজ, মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় একেবারে নড়াচড়া বন্ধ, ফ্রিজ। তো এটাকে আত্মসমর্পণ করা, মানে কয়েদি স্বীকার করা, তার মানে আমি পালাচ্ছি না, আসেন আমাকে ধরেন, একেবারে ভদ্রভাবে নিজেকে ধরা দেওয়া। যদি এটা কেউ না করে, পালানোর চেষ্টা করে, বা দেখা যাচ্ছে যে যেই কথা বলছে পুলিশ সে কথা মানছে না, সেক্ষেত্রে আসামিকে স্পর্শ করা যাবে, তার মানে তাকে ধরা যাবে। ধরতে হলে তো স্পর্শ করতে হবে, তাই না? স্পর্শ না করে তার ধরা জি যাবে স্যার। না। এবং বন্দি করা যাবে, তাকে পাকড়াও করা যাবে। তবে মহিলা মানুষকে ধরতে হলে মহিলা পুলিশ লাগবে। মহিলা কোনো আসামিকে পুরুষ পুলিশ ধরতে পারবে না, এটা নিষেধ আছে। গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ, গ্রেপ্তার করছে, হয়তো বা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বা দৌড় দিচ্ছে বা মারার চেষ্টা করছে পুলিশকে, যেটা রেজিস্টিং এন্ডেভার টু অ্যারেস্ট, বা গ্রেপ্তার এড়াতে চেষ্টা করা, গ্রেপ্তার করতে না পারলে মানে হাত ফসকে পালিয়ে যাওয়ার চেষ্টা করা। গ্রেপ্তারের প্রয়োজনে সকল পন্থা অবলম্বন করা যাবে। সেক্ষেত্রে পালিয়ে যাচ্ছে, এমনি যদি গুলি করার দরকার হয় তাহলে ফাঁকা উপরে গুলি করতে হবে যেন ভয়ে দাঁড়িয়ে যায়, অথবা পা বরাবর গুলি করতে হবে, শরীরে গুলি করা যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খুবই দুর্ধর্ষ অপরাধী, সে কোনো কথাই শুনছে না, বরং সে উল্টো ফায়ার করার চেষ্টা করছে বা পুলিশকে আক্রমণ করার চেষ্টা করছে, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি, মৃত্যুদণ্ড মানে এমন অপরাধ করেছে যার জন্য তার মৃত্যুদণ্ড হতে পারে, মার্ডার করেছে, রেপ করেছে, তাহলে ওই মামলা প্রমাণ হলে ওই আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই ধরনের জঘন্য অপরাধের জন্য। তাহলে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের সময় সে যদি কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, মানে পুলিশ গ্রেপ্তার করতে যায় তাকে মেরে ফেলতে পারে। অনেক সময় ক্রস ফায়ারের শিকার হয় না, জি স্যার। এরকম। তো 46-3-এ গ্রেপ্তারকারী ব্যক্তিকে, মানে যিনি কর্মকর্তা, তাকে এই অধিকার দেওয়া হচ্ছে যে গ্রেপ্তারের সময় কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টালি মারা যেতে পারে, কিন্তু তাকে অবশ্যই দুর্ধর্ষ অপরাধী হতে হবে। ছোটখাটো অপরাধে, মৃত্যুদণ্ড। ছোট ছোটখাটো চুরি, চুরি বা ছোটখাটো অপরাধের জন্য যে অপরাধী তাকে কিন্তু মেরে ফেলা যাবে না, তাই না? জি স্যার। এই যে 46A, এখানে স্টার আছে, তার মানে এটা নতুন একটি, সম্পূর্ণ নতুন একটি সংশোধনী সেকশন। এই সেকশনেরই জন্ম হয়েছে 2025 সালে। 46 46A, 46-এর সাথে মিল রেখে গ্রেপ্তারের পদ্ধতি ও গ্রেপ্তারকারী কর্মকর্তার দায়িত্ব সমূহ, তার মানে অ্যারেস্টের যে পদ্ধতি 46-এ দেখলাম, সেই পদ্ধতির এখানে একটু এক্সটেনশন করা হয়েছে, আরও একটু বিস্তারিত এবং স্পষ্ট করা হয়েছে, যেন পুলিশের যে ক্ষমতা সেটা স্পষ্ট হয়। এক্ষেত্রে পুলিশ যেন কি করতে না পারে, মানে ওই যে ক্রস ফায়ার বা যেমন তেমন করতে না পারে, কিছু সুনির্দিষ্ট বিধান নিয়ে আসা হয়েছে। কোনো পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তারকালে, মানে গ্রেপ্তার করার সময়, তার নামের সঠিক দৃশ্যমান ও স্পষ্ট পরিচয়পত্র বহন করবে।
তাকে যেন সহজে শনাক্ত করা যায়। যিনি গ্রেপ্তার করতে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা, তার কাছে তার আইডি কার্ড থাকবে, হ্যাঁ, আইডেন্টিটি কার্ড, পরিচয়পত্র থাকবে, এবং গলায় তাকে ঝুলিয়ে রাখতে হবে বা তার কোমরে ঝুলিয়ে রাখতে হবে, দেখাতে হবে, শো করতে হবে। অনেক সময় বেল্টের সাথে কিন্তু ব্যাজ আকারে থাকে পুলিশের। নিজের পরিচয় প্রকাশ ও গ্রেপ্তারকৃত ব্যক্তি বা উপস্থিত ব্যক্তিগণ পরিচয়পত্র দেখতে চাইলে দেখাতে হবে। যে বলতে হবে যে হ্যাঁ আমি পুলিশ, আমি এই কাজে আসছি, এবং যাকে গ্রেপ্তার করা হচ্ছে বলছে আপনি কে, আমাকে কেন ধরছেন, তা আমি পুলিশ, নিজের পরিচয় দিতে হবে। উপস্থিত ব্যক্তি, কয়েকজন ব্যক্তি আছে, এসে বলছে আপনি কে, এই ব্যক্তিকে কেন ধরছেন, তখন নিজের পরিচয় দিতে হবে এবং আইডি কার্ড দেখাতে হবে যে আমি পুলিশ, আমি একে ধরতে আসছি, যেন কনফিউশন তৈরি না হয়। বুঝতে পারছেন? জি স্যার। এটা কেন করা হয়েছে? ওই যে গুম করা যেন না হয়, মানুষকে গুম ধরে হয়, নিয়ে অনেক ভুয়া। মানুষকে ধরে নিয়ে চলে যাওয়া হয়, এখন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে না পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বোঝা যায় না, সিভিল ড্রেসে পুলিশ বোঝা আসে যায় না। এবং গুম হয়ে যায়, খোঁজ পাওয়া যায় না, মানুষটাকে নিয়ে গেল, ভাবছিলাম পুলিশ নিয়ে গেল, পরে দেখা যাচ্ছে যে সে গুম হয়ে গেছে। এই গুম আটকানোর জন্য এই আইনটা করা হয়েছে। একটি গ্রেপ্তার সংক্রান্ত স্মারকলিপি, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট প্রস্তুত করতে হবে। আগে মেমোরান্ডাম অফ অ্যারেস্ট বলে কিছু ছিল না, কিন্তু এখন একটা নতুন পাতা যুক্ত হয়েছে, চালানের সাথে এটা যুক্ত করতে হবে। আদালতে যখন চালান দেওয়া হবে আসামিকে, মানে ফরওয়ার্ড করা হবে বা নিয়ে যাওয়া হবে, ওই সময় এই মেমোরান্ডাম অফ অ্যারেস্ট বলে আরেকটা ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে কি কি থাকবে, যা অবশ্যই, মানে কি কি থাকবে, অন্তত একজন সাক্ষী দ্বারা সত্যায়িত করতে হবে, মানে ওটাতে সই থাকতে হবে যে হ্যাঁ গ্রেপ্তার করা হলো, তার মানে এটা সুস্পষ্ট হতে হবে। যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা উক্ত এলাকার সম্মানিত বাসিন্দা হবেন। যাকে গ্রেপ্তার করা হলো তার পরিবারের অন্য কারো সই নিতে হবে যে হ্যাঁ একে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, পরিবারের লোকজন জানবে অথবা এলাকার সম্ভ্রান্ত কোনো ব্যক্তি জানবেন। মানে গোপনে গ্রেপ্তার করা যাবে না, প্রকাশ্যে করতে হবে। যদি কোনো সাক্ষী সে পাওয়া করতে না হবে। যায় তবে স্মারকলিপিতে তার কারণ জানা যাবে। সাক্ষী পাওয়া গেল না, কেন পাওয়া গেল না? কারণ একটা জমিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আশপাশে কেউ ছিল না, বা বনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আশপাশে কেউ ছিল না, নদীর মাঝখানে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে পাওয়া যায়নি, আর রাত 2টায় গ্রেপ্তার করা অনেক হয়েছে। ক্ষেত্রে তো স্যার বলেন। অনেক ক্ষেত্রে তো স্যার গ্রামের মানুষ ভয়ও পায় যে সাক্ষী দিতে ব্যর্থে। না, গ্রামের মানুষও এখন আর ভয় পায় না, এমন আর গ্রাম নাই যে পুলিশকে ভয় পায় আর। না, পুলিশের আচরণ সম্পর্কে ভয় পেতে পারে, কিন্তু পুলিশ আসলে যে দূরে সরে চলে যাবে ওই রকম ভয় আর কেউ পায় না। সব গ্রামে শিক্ষিত ব্যক্তি হয়ে গেছে। যদি প্রত্যাখ্যান না করে তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ নিতে হবে। মানে যাকে গ্রেপ্তার করা হলো, ওই অভিযুক্ত ব্যক্তি স্বাক্ষর বা হাতের ছাপ নিতে হবে, আঙ্গুলের ছাপ, যদি স্বাক্ষর না জানে। সে যদি দিতে চায় তাহলে তাকে বলতে হবে সই করো, যদি সই না করে তাহলে জোর করা যাবে না। ইচ্ছা করে সই দিলে সই নিতে হবে, অথবা সই করতে না পারলে আঙ্গুলের ছাপ নিতে হবে। তার মানে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানবে যে আমাকে কেন গ্রেপ্তার করা হলো, তার পরিবারের লোকজন জানবে, এলাকার লোকজন জানবে, প্রকাশ্যে হবে সবকিছু, গোপনে আর কিছু হবে না। বাসস্থান ব্যতীত অন্য কোনো স্থানে গ্রেপ্তারের ক্ষেত্রে, মানে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে তার বসবাসের স্থান, তার বাড়ি ছাড়া, বাসস্থান বলতে শুধু বাড়ি বোঝায় না, ছাত্রাবাসা হতে পারে, তাই না, মেস হতে জি পারে, স্যার। হস্টেল হতে পারে। অন্য স্থানে গ্রেপ্তারের ক্ষেত্রে 12 ঘন্টার মধ্যে পরিবারের সদস্য, আত্মীয় বা কোনো বন্ধুকে গ্রেপ্তারের সময়, স্থান ও হেফাজতে রাখার স্থান সম্পর্কে জানাতে হবে। 17 ফেব্রুয়ারিতে একটা মামলা হয় আমার আসামি, তো তাকে নিয়ে যে থানায় রাখা হয়েছে, এবং যখন মামলা তার নামে লেখা হলো ওই সময় তার বাবাকে ফোন দিয়ে জানানো হয়েছে যে আপনার ছেলের নামে মামলা হয়েছে, আপনি চাইলে এসে দেখা করে যান। এটা কিন্তু এই আইনের কারণে করতে বাধ্য হয়েছে, নাহলে পুলিশ ফোন দিতে কিন্তু বাধ্য ছিল না। বুঝতে পেরেছেন? তার মানে জি অ্যারেস্ট স্যার। করলো, মামলা হলো, থানায় আছে। এটা করলে কি সুবিধা হলো, পরিবারের লোকজন তাকে আর খোঁজাখুঁজি করবে না, তাই না? জি স্যার। জানতে পারলো জানতে যে পারলো এখন যে সে এখন সে ইয়াতে আছে, থানায় আছে, পরের দিন কোর্টে নিয়ে যাবে। মামলার যদি জামিন নেওয়ার মতো হয় পুলিশ, তাহলে জামিনের জন্য ব্যবস্থা করবে, অ্যাডভোকেট ধরবে, তাই না? জি স্যার।
পরে সেই রাত্রে আমাকে জানানো হলো, পরের দিন আমি দেখলাম যে এই মামলায় তো জামিন দিবে না সহজে। পরে ঈদের আগে জামিন করেছি, কিন্তু সময় লেগেছে, 27 দিন পরে জামিন দিয়েছে। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নিয়েছে, কিন্তু 3বার জামিন ধরেছি। প্রথমবার দেয়নি, দ্বিতীয়বার দেয়নি, তৃতীয়বারে জামিন হয়েছে। মিস কেসে যাওয়া লাগেনি। নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নিয়েছে আমি, কারণ জানি মিস কেস গেলে, মিস কেসে গেলেও ওই ডেট পড়তে পড়তে ঈদের আগে পড়বে। ম্যাজিস্ট্রেট কোর্টে আমি সব যদি হয়ে যাব। 2-3বার ধরতে থাকি তাহলে আমাকে দিয়ে দিবে, প্রতি সপ্তাহে জামিন ধরে ওই কোর্টেই। জি স্যার। কিন্তু খুব গুরুতর, মানে অ্যান্টি কাটার দিয়ে হাতে, মানে মারাত্মক জখম। 325 ধারা স্পষ্ট, সরি 326 ধারা, 326 ধারা স্পষ্ট আছে। এই কারণে নন ভেলেবল সেকশন দিচ্ছিল না, পরে ম্যাজিস্ট্রেট কোর্টে দিয়েছেন। আচ্ছা, তাহলে কি বলছিলাম, পরিবারের সদস্যকে জানাতে হবে, বা আত্মীয় স্বজনকে বা বন্ধুকে, যেন তারা খোঁজাখুঁজি করে টেনশন না করে, গুম হয়ে গেছে এই যেন না ভাবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে, তার মানে সে যদি আঘাতপ্রাপ্ত হয়, তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাই না? মেডিকেল জি অফিসার স্যার। বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা, মেডিকেল অফিসার বলতে যে সিভিল মানে সার্জন, যেটা, হ্যাঁ, সরকারি সার্জন থাকে, অথবা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মানে বেসরকারি যে মেডিকেল প্র্যাকটিশনার, মানে কোনো ডাক্তার যার রেজিস্ট্রেশন আছে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাকরণ ও সার্টিফিকেট প্রদান গ্রহণ সহ, এমসি মানে প্রাথমিক চিকিৎসা না হলো সেটার এমসি বা মেডিকেল সার্টিফিকেট গ্রহণ সহ, আঘাতের কারণ লিপিবদ্ধ করতে হবে, কেন আঘাত তার শরীরে, ধস্তাধস্তিতে না মারামারি করতে গিয়ে না অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো 24 ঘন্টার মধ্যে পছন্দের আইনজীবী বা নিকট আত্মীয়ের সাথে দেখা করাতে হবে। তাহলে দেখা করানোরও ব্যবস্থা করে দিতে হবে। তাহলে এইটা কিন্তু কি, গ্রেপ্তারকৃত ব্যক্তির সুরক্ষা একটা হয়ে গেল, তাই না? এটা সুরক্ষার ব্যবস্থা হলো না? জি স্যার। 46 বি, এই বিটাও নতুন সেকশন রেজিস্টার আছে, গ্রেপ্তারের বিষয়ে অফিসিয়াল রেজিস্টার বা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধকরণ ও তথ্য প্রদান। তার মানে একটা আলাদা সাধারণ ডায়েরি থাকবে গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে। গ্রেপ্তারের কারণ, অভিযোগকারী বা তথ্য প্রদানকারীর নাম ও বিবরণ, অবগত আত্মীয় বা বন্ধুর নাম, মানে কাকে জানানো হলো, বাবাকে না তার মাকে না তার ভাইকে না তার আত্মীয় স্বজনকে, মানে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাকে জানানো হয়েছে এটারও তথ্য দিতে রাখতে হবে। কারণ পরে মানে পুলিশ যে গ্রেপ্তার করলো পরে আর কোনো অজুহাত দিতে না পারে, হ্যাঁ আমি তো জানিয়েছি, মিস্টার রহিমকে জানিয়েছে তার বন্ধু, আর মিস্টার রহিম বলেই শেষ করলে হবে না, রহিমের নাম ঠিকানা বিবরণ দিতে হবে, পিতার নাম সহ, যেন সে পরে আর অস্বীকার করতে না পারে, মানে জানায়নি যেন মিথ্যা বলে পার পেয়ে না যায় পুলিশ, বুঝতে পেরেছেন? ও বিবরণ, হেফাজতে আটককারী কর্মকর্তার নাম জি ও স্যার। জি বিবরণ, স্যার। অর্থাৎ যিনি গ্রেপ্তার করেছেন তারও নাম ঠিকানা, কে গ্রেপ্তার করে নিয়ে আসছে কে, তারও তথ্য থাকবে, মানে একটা স্বচ্ছতার বিধান। নিজ পুলিশ স্টেশনের অধীন গ্রেপ্তার করা হলে, মনে করেন যে যে থানার পুলিশ ওই থানার এলাকাতেই গ্রেপ্তার করেছে, তাহলে সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করবে, এবং নিজ পুলিশ স্টেশনের বাইরে গ্রেপ্তার করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অর্থাৎ ওসিকে স্মারকলিপির একটি কপি দিবে। মনে করেন আমাদের রাজশাহীতে বোয়ালিয়া থানা আছে, শাহমকদম থানা আছে, মতিহার থানা আছে, তো বোয়ালিয়া থানার পুলিশ বোয়ালিয়া থানা এলাকা থেকে যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে সেটার সাধারণ ডায়েরি তার স্টেশনে থাকলেই হচ্ছে। কিন্তু এক থানার পুলিশ আরেক থানার আন্ডারে যে যদি গ্রেপ্তার করে, বোয়ালিয়া থানার পুলিশ মতিহার থানার এলাকাতে যে যদি গ্রেপ্তার করে, তাহলে সেই স্মারকলিপির একটা কপি, এই সাধারণ ডায়েরির যে 46 বির যেটা বলা হচ্ছে সেটা কপি কিন্তু আবার সংশ্লিষ্ট থানাতেও একটা দিয়ে আসতে হবে, যে আপনার এলাকা থেকে একটা আমি লোক নিয়ে গেলাম অ্যারেস্ট করে, বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে আমার থানার আন্ডারে কয়টা ব্যক্তি অ্যারেস্ট হলো এটা ওসির কি থাকবে, নলেজে থাকবে, বুঝতে পেরেছেন? জি স্যার, ডায়েরিতে থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির কোনো আত্মীয় বন্ধু বা প্রতিবেশী চাইলে গ্রেপ্তারের তথ্য প্রদান করতে হবে, কেন গ্রেপ্তার করা হলো বিস্তারিত তথ্য দিবে। 46 সি, এটাও নতুন, গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য নির্ধারিত পুলিশ কর্মকর্তা কি করবেন, পুলিশ কর্মকর্তা আবার এটা সাইনবোর্ড আকারে শো করবেন, দেখেন, প্রতিটি জেলায় সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার সদর দপ্তরে গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ ও প্রদর্শনের জন্য
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে এএসআই এর নিম্নে নয় এমন পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করবেন। তার কাজ কি? ডিসপ্লে করা। যেমন আপনি আমার যে নোটটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে হয়ে আছে, তাই না? আমার জি কম্পিউটারের স্যার। মনিটরে ডিসপ্লে হয়ে আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন জুমের মাধ্যমে। তো গ্রেপ্তারের তথ্য প্রতিটি থানা ও সদর দপ্তরে সম্ভব হলে ডিজিটাল মাধ্যমে নিয়মিত প্রদর্শন করতে হবে, কাকে কাকে গ্রেপ্তার করা হলো এটা দিতে হবে, অথবা নোটিশ বোর্ডে অন্তত ঝুলিয়ে রাখতে হবে। দেখবেন। ওই নোটিশ স্যার লেখে রাখে আর কি, হুম, জুলাই দেয়। তো থানাতে নোটিশ বোর্ড থাকে, নোটিশ বোর্ডে বিভিন্ন তথ্য ঝোলানো থাকে, ওয়ান্টেড হলে ওয়ান্টেড ছবি সহ তথ্য জি স্যার। দেওয়া থাকে, আমরা সিনেমাতে দেখি। তারপরে দেখবেন যে জামিনে মুক্তি পেলে জেলখানা থেকে কোন কোন আসামি বের হবে এগুলোর একটা তালিকা প্রদর্শিত হয় ডিজিটাল বোর্ডে। কোথায়? জেলখানার গেটে একটা বড় টেলিভিশনের মতো থাকে, থাকে না ডিসপ্লে? জি স্যার। জি স্যার। তো এরকম ডিসপ্লেতে শো করতে হবে। এটা চাচ্ছে কেন? যেন কোনো ব্যক্তি গুম হয়েছে কেউ দাবি করতে না পারে। স্বচ্ছতা, গুম করার অপশন রাখবে না। 46D এটাও নতুন, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা। গ্রেপ্তার করে তাকে ফেলে রাখা হবে না, তাকে কি দিতে হবে? খাবার দিতে হবে, পানি দিতে হবে, তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার যত্ন নেওয়া গ্রেপ্তারকারী ব্যক্তির দায়িত্ব। যে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে ফেলে রেখে অসুস্থ হলে তাকে তাকে দায়িত্ব নিতে হবে। তার মানে তাকে সুস্থ রাখা দায়িত্ব, বুঝতে পেরেছেন? চিকিৎসা দেওয়া দায়িত্ব। দায়িত্ব ওই স্যারের। 46C এটাও নতুন, তার মানে অ্যারেস্টেড ব্যক্তির এটা পুরোটাই সুরক্ষা, প্রোটেকশনের জন্য করা হয়েছে। মেডিকেল অফিসার দ্বারা গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থ হলে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি অসুস্থ মনে হলে বা শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে যথাশীঘ্রই কোনো সরকারি মেডিকেল অফিসার বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। শর্ত হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নারী নারী হয় তাহলে নারী মেডিকেল অফিসার, মানে নারী হলে নারী ডাক্তার বা নার্স দিয়ে করতে হবে, এই হচ্ছে বিষয়। এটা তো সহজ কথা, তাই না? জি স্যার। উক্ত স্বাস্থ্য পরীক্ষার একটি প্রতিবেদন সহ একটি সার্টিফিকেট প্রদান করতে হবে, যেটাকে এমসি আমরা বলবো, একটা প্রাথমিক এমসি বা মেডিকেল সার্টিফিকেট। কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত অবস্থায় ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত বা চালান দেওয়া যদি না হয়, মানে মানে চালান করা হলে ম্যাজিস্ট্রেট চিকিৎসার জন্য প্রয়োজনীয় আদেশ দিবেন। অসুস্থ ব্যক্তি যদি নিয়ে আসা হয় কোর্টে, বলবে যে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করবেন। তার ম্যাজিস্ট্রেটেরও একটা দায়িত্ব আছে। ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার পরে সেটা যদি অসুস্থ হয়ে যায়, কোর্টের মধ্যেই যদি দাঁড়িয়ে মারা যায় কোনো আসামি, তাহলে ম্যাজিস্ট্রেটকে দায় নিতে হবে না? জি স্যার। ওই কারণে দ্রুত তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন। শর্ত হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গুরুতর আঘাতপ্রাপ্ত বা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি প্রয়োজন হলে এবং শারীরিকভাবে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা সম্ভব না হলে ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে ইলেকট্রনিক্স ভিডিও লিঙ্কের মাধ্যমে তাকে উপস্থিত বা চালান করা যাবে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে কি করছি, একটা জুমের লিঙ্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে আপনারা প্রবেশ করে আমার সাথে ভিডিও কলে যুক্ত হচ্ছেন মিটিংয়ে। এটাই হচ্ছে এক প্রকার ইলেকট্রনিক্স ভিডিও লিঙ্ক। আমি তো লিঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে ইলেকট্রনিক। ইলেকট্রনিক মানে হচ্ছে যেটা ইন্টারনেটের মাধ্যমে চলবে, তাই না? জি স্যার। তো এইভাবেও চাইলে হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক বা জুমের মাধ্যমে হোক ম্যাজিস্ট্রেটকে ভিডিও কলে দেখাই দিল। এদিক মনে করেন যে হাসপাতালে ভর্তি আছে, হাসপাতালে একটা পুলিশ আছে, পুলিশ কোর্টে থাকা যে পুলিশ তার বন্ধু আছে, ওই বন্ধুকে ফোন দিল এবং ওই মোবাইল ফোনটা কার কাছে আছে? ম্যাজিস্ট্রেটের কাছে আছে, মানে ম্যাজিস্ট্রেটের সামনে আছে এক পুলিশ, জেলখানায় এক পুলিশ আছে। তাহলে জেলখানার পুলিশ, সরি, মেডিকেলের পুলিশ ওই কোর্টে যে পুলিশ আছে ওই পুলিশকে ভিডিও কলে কল দিল, ধরে নেন হোয়াটসঅ্যাপে কল দিল বা ইমুতে কল দিল বা মেসেঞ্জারে কল দিল, ওদের ভিডিওতে দেখাই দিল যে স্যার এই দেখেন ভর্তি হয়ে বসে আছে, এই হচ্ছে আসামি, একে চালান করা হলো, এইভাবে আপনি দেখে নেন একটু। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এটা করা হয়েছে যেন অসুস্থ অবস্থাত কাউকে ওই টেনে হেসড়ে আর নিয়ে যাওয়া না হয় কোর্টে, কারণ তার জার্নি করাটা তার জন্য তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই 47, যাকে গ্রেপ্তার করা হবে, এটা কিন্তু আগে ছিল এখনো আছে, মানে পুরাতন সেকশন। সে কোনো স্থানে প্রবেশ করলে গ্রেপ্তারের উদ্দেশ্যে উক্ত স্থানে প্রবেশ ও তল্লাশি করা যাবে। দৌড়ে গিয়ে একটা দোকানের মধ্যে প্রবেশ করলো, একটা শপিং মলে প্রবেশ করলো, পুলিশও ওই শপিং মলে বা দোকানে প্রবেশ করতে পারবে। অন্য একটা অন্য একটা ব্যক্তির বাড়ির মধ্যে প্রবেশ করেছে,
পুলিশও ওই ব্যক্তির বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে কোনো নিরপেক্ষ ব্যক্তির, বুঝতে পেরেছেন? করে তো, বাস্তবে করে না? জি জি স্যার, অনেক সময় দৌড় দেয় তো, হ্যাঁ, পালাই দৌড় তো। দেয়, ধাওয়া করে। 51, 51টা পুরাতন সেকশন, কিন্তু এখানে কিছু নতুন সংশোধন হয়েছে। কি সেটা দেখাচ্ছি। গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি, দেহ তল্লাশি পূর্বক পরিধেয় বস্ত্র ব্যতীত অন্যান্য দ্রব্যাদি নিরাপদ হেফাজতে রাখতে হবে। তার মানে যেগুলো পাওয়া যাচ্ছে তার কাছ থেকে, পকেট থেকে বা শরীর থেকে, সেটা বের করে নিরাপদ দূরত্বে রাখতে হবে, হেফাজতে। একজন সাক্ষীর উপস্থিতিতে গ্রেপ্তারকারী অফিসার একটি জব্দ তালিকা প্রস্তুত করে তাতে সাক্ষীর স্বাক্ষর নেবেন। এটাও আগে ছিল। হ্যাঁ, জব্দ তালিকার বিষয়টা আগে ছিল, নতুন তাহলে কি? এই যে জব্দ তালিকার একটি অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা, এখানে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে। এখানে বার হয়ে আছে তো, তবে বা জি স্যার। স্পেস তা তার। হবে। হ্যাঁ, এখানে বা তার, এটা হবে, মানে তয় আকারটা মিস হয়ে গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে। মানে যে অ্যারেস্ট হয়েছে, মনে করেন মিস্টার রহিম অ্যারেস্ট হয়েছে, রহিমকে দিতে হবে, অথবা রহিম যদি বলে আমার ভাই করিমকে দাও, তাহলে করিমকে একটা কপি দিতে হবে। কিসের কপি? রহিমের কাছে পাওয়া গেছে দুইটা মোবাইল ফোন, 20,000 টাকা। এই 20,000 টাকা এবং মোবাইল ফোন কি করতে হবে? পুলিশ নিয়ে তো চলে যাবে, কিন্তু কি জব্দ। কি পাওয়া গেল জব্দ তালিকায় সেটার একটা লিস্ট থাকবে। এই লিস্টটা তার ভাইকে দিতে হবে, করিম। তখন করিম আমাদের মতো আইনজীবীর কাছে আসবে যে স্যার, আমার ভাইয়ের কাছে 20,000 টাকা এবং এটা পাওয়া গেছে, এবার আমাদের এগুলো নিয়ে দেন। তাহলে এটাকে কি বলে? জিম্মা নেওয়া, তাই না? স্যার তখন সেটা জিম্মা নেওয়ার ব্যবস্থা করা যাবে। মামলা চলাকালীনও জিম্মা নেওয়া যায়, মামলা শেষেও জিম্মা নেওয়া যায়। স্যার, এই তল্লাশি করতে যায় যদি স্যার অবৈধ ইলিগেল কিছু পাই, তখন তো আর এটার কি জব্দ তালিকার প্রয়োজন আছে? অবশ্যই দিব। আছে। ইলিগাল হলে জব্দ তালিকা আসবে না, কি কি পাওয়া গেল। স্যার পাইবো তো, কিন্তু এটা কি গার্জেনরে দিব? না, ইলিগাল কিছু তো ফেরত দিবে না, কিন্তু লিগ্যাল জিনিস ফেরত দিবে। লিগ্যাল জিনিস তো জি স্যার। জব্দ। ইলিগাল জিনিস, মাদকদ্রব্য পাওয়া গেল, মাদকদ্রব্য তার জিম্মাই নেওয়া যায় না, সেটা তো মামলা শেষে সেটা ধ্বংস করে ফেলবে, তাই না? জি স্যার। আর যদি জি লিগ্যাল স্যার। জিনিস হয় সেক্ষেত্রে ফেরত দিবে। জি স্যার। বুঝতে 52, পারছি। নারী দেহ তল্লাশির পদ্ধতি কি? মানে নারী যদি কোনো অভিযুক্ত ব্যক্তি হয়, আসামি হয়, সেক্ষেত্রে অন্য নারী দ্বারা শালীনতা কঠোরভাবে বজায় রেখে নারী দেহ তল্লাশি করতে হবে। এখন অন্য নারী দ্বারা কি নারী পুলিশকে বোঝাচ্ছে না সাধারণ কোনো নারীকে বোঝাচ্ছে? এখানে কনফিউশন থাকতে পারে। আপনার কি মনে হচ্ছে বলেন? যদি স্যার নারী না থাকে, তখন অন্য একজন নারী ডাইকে এনে স্যার এটা করা যেতে পারে। এক্স্যাক্টলি। মনে করেন যে 5 জন পুলিশ গেছে, 5 জনই পুরুষ, আর আসামি জি স্যার। দুইটা, একটা নারী একটা পুরুষ, দুজন হাজব্যান্ড ওয়াইফ মাদক বিক্রয় করছে। হ্যাঁ, তো হাজব্যান্ডটাকে তো পুলিশ, সবাই পুরুষ ধরতে পারবে, কিন্তু মহিলাটাকে কে ধরবে? হ্যাঁ, তাহলে মহিলাটাকে ধরার জন্য হয়তো আশপাশে কোনো যদি মহিলা কেউ থাকে তাকে নিয়ে আসবে ধরার জন্য, এবং তাকে সার্চ করার জন্য ওই একজন ব্যক্তি যিনি মহিলা, মানে সাধারণ জনগণের মধ্যে থেকে একজন মহিলাকে মনোনীত করবো যে আপনি এর শরীর চেক করে দেখেন তো কিছু পাওয়া যায় কিনা। মানে পুরুষ পুলিশ, মহিলা গায়ে হাত দিবে না, ঠিক আছে? জি স্যার। তাহলে পুলিশের নামে আবার কিন্তু মামলা হয়ে যাবে যে শালীনতা নষ্ট করেছে, তাই না? জি স্যার। 54, 54 ধারা স্টার দেওয়া আছে, 54 ধারায় স্যার বলেন। স্যার যদি স্যার এই যে মাদক দ্রব্য কোনো কিছু এর লিগে যদি তল্লাশি করে, যদি মহিলা না নিয়ে হেরে, যদি হেরা যদি নিজেরাই করে, তাহলে তো এটা অপরাধ করলো পুলিশে। করলো তো। পুলিশের বিরুদ্ধে নারী শিশু আইনের এরকম 10 ধারায় মলেস্টেশনের মামলা দেওয়া যাবে, বুঝতে ও পেরেছেন? আচ্ছা স্যার। জি স্যার। নারীর শরীরে তো হাত দেওয়া যায় না, দেওয়া যায়? একটা পুরুষ দিতে পারবে? এই কারণেই জি না স্যার। শালীনতা নষ্ট হবে, তার সম্ভ্রম নষ্ট হবে। আচ্ছা, আমার সিনিয়রের কাছে থাকা অবস্থায় এরকম একটা মামলা ছিল। তো আর্গুমেন্ট চলবে, হ্যাঁ, আর্গুমেন্টের দিন, আর্গুমেন্টটা রেডি করার দায়িত্ব আবার আমাকে স্যার দিয়েছেন। এখন নারী, তার কাছে সম্ভবত এটা ইয়াবার মামলা হতে পারে।
তো হয়তো 50-60 পিস ইয়াবা পাওয়া গেছে এরকম, অথবা হিরোইনও হতে পারে। তো যতটুকু মনে পড়ছে না আমার এই মুহূর্তে, অনেক বছর আগের ঘটনা। তো স্যার বললো একটু মামলাটা দেখে জেরা কেমন হয়েছে সবকিছু দেখে একটু আর্গুমেন্ট একটু রেডি করে দিয়েন। রেডি করলাম, রেডি করে সিনিয়রকে বলেছি। সিনিয়র বলছে যে আমি না করে আরো একটা বড় সিনিয়রকে নিই, হয়তো বা পার্টির বাজেট বেশি, খালাস করাতে হবে বা সাজা কম করাতে হবে, নাহলে বেশি সাজা হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে কোনো সিনিয়রকে নেওয়া লাগবে না, আমি করে দিচ্ছি, রেডি আপনি বলেন। ওই সময় আমার লাইসেন্স হয়নি, আমি তো আর বলতে পারবো না, আমি রেডি করে দেব। তো বললাম যে শুধু আপনি একটা পয়েন্ট বলবেন, আপনার আসামি খালাস। সারা অবাক। তো কি? দেখেন যে এই মামলায় একমাত্র আসামি হচ্ছে মহিলা, এবং জি স্যার। এই রেইডিং যে টিম বা ফোর্স, পুলিশে কোনো মহিলার নাম দেখছে না, কনস্টেবল বা কোনো জায়গায় নাই। এবং সার্চের সময় যে একটা সাধারণ মহিলাকে দিয়ে সার্চ করেছে এটা উল্লেখ নাই এজাহারে। এবং জি স্যার। জব্দ তালিকাতে কোনো মহিলা সাক্ষীকে নিয়ে আসা হয়নি মামলায়, যে জব্দ করার সময় মহিলা সাক্ষীর যদি নামও থাকে, তাও পুলিশ বলতে পারে যে হ্যাঁ এই মহিলা সাক্ষী দিয়ে সার্চ করাইছিলাম। মানে মামলায় কোনো মহিলা সাক্ষী নাই, পুলিশের মধ্যে কোনো মহিলা নাই, নির্ঘাত এটা খালাস পাবে, যতই আসামি অপরাধ করুক না কেন, সব প্রমাণ হয়ে গেলেও খালাস পাবে। কারণ এটা প্যারামিটারে মিলবে না। এই যে জি। সিআরপিসির 52 ধারার স্পষ্ট লঙ্ঘন, খালি এই কথা বলবেন আপনি, দেখেন কি হয়। তো দিবে তো, হ্যাঁ দিবে না কেন, আপনি দেখেন পড়ে। আমি আইন সঙ্গে সঙ্গে আমার মোবাইল ফোনের অ্যাপে বের করে দেখালাম। স্যার বলল রায়, রায়ের জন্য ডেটও দিল না, আর্গুমেন্টের সঙ্গে সঙ্গে খালাস। এবং এটা বলার 2 মিনিট, 2 মিনিট আর্গুমেন্ট করা লাগেনি, 2 মিনিটে খালাস হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে জি স্যার। প্রসিকিউশন পক্ষে মামলা প্রমাণ করা কঠিন, মাদকের মামলায় খালাস করানোটা সহজ যদি সতর্কভাবে কাজ করা যায়। আচ্ছা, 54, 54 ধারায় আগে ছিল হচ্ছে বিনা ওয়ারেন্টি গ্রেপ্তার 9 প্রকার ব্যক্তিকে করা যায়, এখন করা হয়েছে 11 প্রকার। এই 54 ধারা থেকে যদি প্রশ্ন করে যে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার বা ম্যাজিস্ট্রেটের আদেশ বা অনুমতি ছাড়া কয় প্রকার ব্যক্তিকে বা কয়টি ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে, তখন আগেকার উত্তর কত 11। ছিল? 9টি, কিন্তু এখন কয়টি? 9। 11টি, 2টি বৃদ্ধি 11টি। করা হয়েছে। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 99%, কারণ এটা অনেকে ওই 9 উত্তর করবে, তাই না? জি স্যার। ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে 11টি ক্ষেত্রে। কি কি? কোনো ব্যক্তি পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করলে, আমলযোগ্য অপরাধ মানে কগনিজেবল অফেন্স বা ধর্তব্য অপরাধ, মানে বড় ধরনের অপরাধ যেটা আমলে নিতে হবে, যেটা সিআরপিসির তফসিলে বলা আছে এগুলো আমলযোগ্য অপরাধ। দ্বিতীয় তফসিলের কলামে বলা হয়েছে যে কগনিজেবল অফেন্স, মার্ডার করেছে, চুরি করেছে, এগুলো যদি পুলিশ করতে দেখে, মার্ডার করতে দেখলে পুলিশ ডিরেক্ট ওয়ারেন্ট মানে গ্রেপ্তার করবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না। যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ হয়েছে যে বা বিশ্বাস করার তথ্য পাওয়া গিয়েছে যে যুক্তিসঙ্গত সন্দেহ হয়েছে যে কি সে 7 বছরের কম বা বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে, তবে শর্ত হলো উক্ত অপরাধ করেছে মর্মে পুলিশ অফিসারের বিশ্বাসের যুক্তিসঙ্গত কারণ থাকলে এবং পুলিশ অফিসার সন্তুষ্ট হন যে উক্ত ব্যক্তির গ্রেপ্তারের নিম্নলিখিত উদ্দেশ্য প্রয়োজনীয়। মানে তাকে গ্রেপ্তার করাটার দরকার, কেন দরকার? উক্ত ব্যক্তিকে আর কোনো অপরাধ করা হতে বিরত রাখতে, মানে সে করছে আরো অপরাধ করতে যাচ্ছে, একজনকে মেরেছে আবার আরেকজনকে মারতে যাচ্ছে, তখন তাকে যদি গ্রেপ্তার করা হয় হয়তো বা আর কেউ আহত হবে না, তাই না? জি স্যার। অনেক সময় দাঙ্গার মধ্যে হতে পারে এই ঘটনা। অপরাধের যথাযথ তদন্তের জন্য, মানে তাকে যদি এখন গ্রেপ্তার করা না হয় তার তথ্য হারিয়ে যাবে, সে যে আলামত নষ্ট করে ফেলবে। অপরাধের প্রমাণ নষ্ট করা হতে বিরত রাখা, একটু আগে বললাম যে আলামত নষ্ট করে ফেলতে পারে, সেটাও চলে আসলো। অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তিকে আদালত ও পুলিশের নিকট তথ্য প্রকাশ করা হতে বিরত রাখার জন্য প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি প্রদান করা হতে বিরত থাকা, মানে মামলার যে ঘটনা সাক্ষীরা আছে, সাক্ষীদের ভয়ভীতি দেখাবে যেন সুষ্ঠু তদন্ত না হয়, এই কারণে একে গ্রেপ্তার করতে হবে। যথাযথ সময়ের মধ্যে আদালতে উপস্থিত করতে হবে, তাই গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, শেষ হলো। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট, যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে যে সে 7 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে বা মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধ করেছে, এরকম বোঝা যাচ্ছে বা জানা গেছে। আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া যায়, তা ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া যায় মানে শীত কাটা,
চোর কিছু থাকে, তারপর গ্রিল কেটে ঢুকবে, ঘর ভেঙে ঢুকবে, বুঝতে পেরেছেন? এরকম কিছু পাওয়া জি গেল। স্যার। এখন সে কোনো লেবার না, বোঝা যাচ্ছে তার চুরির কাজে সে বেরিয়ে পড়েছে। তো তাকে পাওয়া গেল, তার কাছে এরকম সরঞ্জাম, যন্ত্রপাতি, ভাঙ্গার, হ্যাঁ, হাতুড়ি পাওয়া যাচ্ছে, তারপরে কাটার পাওয়া যাচ্ছে। এগুলো কেন তোমার কাছে, সে বলতে পারে না, অ্যারেস্ট। তার মানে চুরি করতে বের হয়েছে। ঘোষিত অপরাধী, যেটাকে আমরা ওয়ান্টেড বলি, বা যার বিরুদ্ধে হুলিয়া ঘোষণা করা হয়েছে ধরে দেওয়ার জন্য, এমন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। যুক্তিসঙ্গত সন্দেহ, যার নিকট চোরাই মাল পাওয়া যাবে, মানে একটা মাল পাওয়া গেছে, মনে হচ্ছে এটা চোরাই মাল এবং সন্দেহ হয়েছে, পুলিশের কাজে বাধা দান, হেফাজত হতে পলায়ন বা পলায়নের চেষ্টা করলে। মনে করেন পুলিশ একজনকে ধরে নিয়ে চলে যাচ্ছে, সে যেতে চাচ্ছে না, পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করছে এবং পালিয়ে চলে যাচ্ছে, তখন আবার তাকে অ্যারেস্ট করা যাবে। মানে একবার অ্যারেস্ট করেছে, পালিয়ে চলে যাচ্ছে, আবার অ্যারেস্ট করতেই তো হবে, তাই না? জি স্যার। যুক্তিসঙ্গত সন্দেহ সহ প্রতিরক্ষা বাহিনী হতে পলায়ন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো থেকে কেউ যদি পালিয়ে চলে আসে, চাকরি পাওয়ার পর ট্রেনিং এ খুব জ্বালা কষ্ট। আমার বড় আব্বু পুলিশের চাকরি থেকে নাকি পালিয়ে চলে আসছিল কষ্টের কারণে। তা বাবার এত সম্পত্তি আছে, চাকরি করতে পারবো না এত কষ্টের। হ্যাঁ, আগে কিন্তু এই মানে ওই 75 সালের পরপরই, ওই সময় যখন জিয়াউর রহমানের সরকার আসে, ওই সময় কিন্তু মানে অশিক্ষিত হলেও, মানে যাদের একটু শরীর স্বাস্থ্য ভালো, জোর করে ধরে নাকি পুলিশের চাকরি দিয়ে দিত, হাবিলদারের চাকরি। তা আমার জি বড় স্যার। বড় এরকম চাকরি হয়ে গেছিল, কিন্তু পরে উনি চলে আসছেন ট্রেনিং না করে। তো যদি চলে আসে কেউ, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে, কারণ চাকরি থেকে চলে আসতে হলে রেজিগনেশন দিয়ে আসতে হবে, তাই না? বিদেশে আমলযোগ্য অপরাধ করেছে মর্মে, আচ্ছা, যুক্তিসঙ্গত সন্দেহ সহ বাহিনী থেকে পালিয়ে আসছে, হয়তো বা মনে হবে অপরাধ করে পালিয়ে আসছে, না হলে রেজিগনেশন দিয়েই তো আসতো, তাই না? ওই কারণে অ্যারেস্ট করবে পুলিশ। যদিও যখনই সন্দেহ হবে যে পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যাচ্ছেন আপনি, কে? তা আমি আর্মি চাকরি করি। কবে চাকরি হয়েছে? 6 মাস আগে। কি হচ্ছে এখন? ট্রেনিং হচ্ছে। তো ট্রেনিং থেকে আপনি কেন পালাচ্ছেন? ধরে নিয়ে আবার দিয়ে দিবে, অ্যারেস্ট করবে। বিদেশে আমলযোগ্য অপরাধ করেছে মর্মে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে, যুক্তিসঙ্গত সন্দেহ হলেও, বিদেশে অপরাধ করে যদি বাংলাদেশে ঘাপটি মেরে থাকে, তাও তাকে অ্যারেস্ট করা যাবে সন্দেহ হলেই। মুক্তিপ্রাপ্ত আসামি অত্র আইনের 565(3) ধারার বিধান ভঙ্গ করে ঠিকানা অবগত না করলে, 565(3) ক্লাস শেষে দেখবেন, সেখানে বলা আছে যে ব্যক্তি বারবার অপরাধ করে, হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে একবার অপরাধ করে সাজা হয়, আবার অপরাধ করে আবার সাজা হয়, যখন বারবার অপরাধ করবে, তখন তার সাজা শেষ হলেও, মনে করেন 3 বছরের বা 5 বছরের সাজা দিল, সাজা শেষ হওয়ার পরে তাকে বলবে সাজা শেষ হলো, তোমাকে প্রতি মাসে একবার করে থানায় এসে হাজিরা দিতে হবে, এবং তুমি কোন এলাকায় থাকছো, কি করছো, এগুলো তোমাকে জানাতে হবে। কেন? কারণ সে যেন আবার অপরাধ না করে, কারণ তার অভ্যাসিত অপরাধ করা, যার চুরি, তার চর্যবৃত্তির একটা প্রবৃত্তি থাকে ভেতরে, মানে মনের মধ্যে খুঁতখুত করবে, জি স্যার। চুরি না করলে ভালো লাগবে না তার। তো অভ্যাসে পরিণত হলে, সে অভ্যাস থেকে বের করার জন্য তাকে অবজারভেশনে রাখা, যে প্রতি মাসে সে একবার করে হাজিরা দিবে, সে জেল থেকে বের হওয়ার পরেও। এটা হবে তার শর্ত, অথবা প্যারোলে মুক্তি দিবে, দিয়ে শর্ত দিবে। তো এই শর্ত সে যদি ভঙ্গ করে, মানে সে এক এলাকা থেকে পালিয়ে অন্য এলাকায় চলে গেল, কিন্তু বলে গেল না কোন এলাকায় গেল, তার মানে তার হয়তো বা নতুন এলাকায় যে চুরি করার মতলব আছে, প্ল্যান আছে, বা অপরাধ করার প্ল্যান আছে। এরকম করলে ওই ব্যক্তিকে কিন্তু আবার অ্যারেস্ট করা যাবে। কাউকে গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার অনুরোধ করলে, তাকেও গ্রেপ্তার করা যাবে। অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে প্রতিরোধমূলক আটকের উদ্দেশ্যে গ্রেপ্তার করা যাবে না। মানে প্রিভেন্টিভ, যেটা মনে করেন যে তথ্য পাওয়া গেল এই এলাকায় কি হতে পারে, একটা বড় ধরনের অপরাধ হতে পারে, কিছু লোকজন জড়ো হয়ে আছে, দাঙ্গা করবে। তো দাঙ্গা কেন করবে? কারণ পরের দিন সে এলাকায় একটা বড় কি হবে, রাজনৈতিক মানে সমাবেশ হবে, বড় নেতা আসবে, মন্ত্রী আসবেন, মন্ত্রী সাহেব মাঠে কি করবেন, বড় একটা সমাবেশ করবেন। তো মন্ত্রী সাহেবের মাঠের সমাবেশ পণ্ড করার জন্য বিরোধী দলের 20 জন লোক পাশের একটি হোটেলে উঠেছেন,
ওই দিন ঝামেলা তৈরি করবে। তাই এটা যখন জানতে পারবে তখন তাদের অ্যারেস্ট করে রাখা যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এখানে বলছে অত্র ধারার অধীন কোনো ব্যক্তিকে প্রতিরোধমূলক আটকের উদ্দেশ্যে গ্রেপ্তার করা যাবে না। এখন প্রতিরোধমূলক আটক মানে এই যে সে পরের দিন অপরাধ করতে পারে বলে তাকে এই ৫৪ ধারায় ক্ষমতা দেওয়া হয়নি যে এই ধরনের লোককে যে করতে পারে ভবিষ্যতে অপরাধ তাই আমি তাকে আটক করলাম, এটা করা যাবে না। এটা করতে হলে অবশ্যই স্পেশাল পারমিশন লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার। পারমিশন নিয়ে এই ধরনের ব্যক্তিকে যে হ্যাঁ আগামীকালকে সে অপরাধ করতে পারে ভবিষ্যতে তাই তাকে আটকিয়ে রাখছি, এটা করা যাবে না। ৫৪ ধারা এই ক্ষমতা দেয় না পুলিশকে। ঠিক আছে। ৫৪ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। এটা ৫৪ এটাও নতুন। ৫৯ বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। আমি একজন বেসরকারি ব্যক্তি, আমি তো সরকারি চাকরি করি না, মানে প্রশাসনের ব্যক্তি ছাড়া সকল ব্যক্তি সকল পেশার ব্যক্তি কিন্তু বেসরকারি ব্যক্তি। বুঝতে পেরেছেন? তা আপনিও একজন বেসরকারি ব্যক্তি যে প্রশাসনের চাকরি জি করে না। স্যার। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, শিক্ষক, সবাই। আমলযোগ্য জামিন অযোগ্য অপরাধকৃত ব্যক্তিকে গ্রেপ্তারপূর্বক অবিলম্বে পুলিশের নিকট অর্পণ করতে পারবে। আমার সামনে কেউ যদি একটা অপরাধ করে তাহলে আমি তাকে ধরে নিয়ে যে পুলিশে দিয়ে দিতে পারবো, আপনিও পারবেন। এটা নাগরিক দায়িত্ব, তাই না? তাহলে জি স্যার। প্রশ্ন আসতে পারে কত ধারায় সাধারণ ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা, পুলিশি ক্ষমতা দেওয়া হয়েছে? ৫৯। ৬১ 59। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না। এক্ষেত্রে যাতায়াতের সময়টুকু বাদ যাবে। কোন যাতায়াত? যেখান থেকে গ্রেপ্তার করা হলো ওখান থেকে থানায় নিয়ে গেল, থানায় থেকে আবার ওসি সাহেবের অনুমতি নিয়ে মামলা টামলা করে তারপরে আবার কোথায় দিতে হবে? কোর্টে, তাই না? এই সময়টুকু বাদ যাবে। ধারা ৬২ সিএমএম বা সিজিএম কে গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন প্রদান করতে হবে। এখন যেই কোর্টেই চালান দেওয়া হোক না কেন তার একটা কপি সংশ্লিষ্ট সিপ কোর্টে চলে যাবে। ৬৩ গ্রেপ্তারকৃত ব্যক্তির মুক্তি নিজ মুচলেখায় অর্থাৎ বন্ড দিলে পুলিশও মুক্তি দিতে পারে, অথবা জামিনে বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত মুক্তি পাবে না। তাহলে জামিনে মুক্তি পেতে পারে। জামিন যদি গ্রহণ করে আদালত সেক্ষেত্রে মুক্তি দিয়ে দিবে, যেটাকে বেল বলি আমরা। অথবা বন্ড মুচলেকা। পুলিশ ছোটখাটো অপরাধ করেছে, মনে করেন যে একটা জায়গায় গন্ডগোল করছিল, থানায় নিয়ে গেল, যে ওসি সাহেবের কাছে নিয়ে গেল, ওসি সাহেব কিছু লিখিত নিয়ে ছেড়ে দিতে পারে। এটা ওসি সাহেবের কি আছে? ক্ষমতা আছে। এটাকে ৬৩ ধারায় বলা হচ্ছে। ৬৫ স্থানীয় সীমানায় ম্যাজিস্ট্রেট কর্তৃক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বা তার নির্দেশে গ্রেপ্তার করার ক্ষমতা নির্বাহী ও জুডিশিয়াল উভয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মনে করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোথায় গেছেন? বাজারে গেছেন বাজার করতে, কাঁচা বাজার করতে। মানুষ করতে পারে শখ, তাই না? ম্যাজিস্ট্রেট হয়েছে বলে বাজার জি করবে না? স্যার। সংসদ তো আছে। তো বাজার করতে গেছেন, বাজারের মধ্যে যদি একটা অপরাধ ঘটে তাহলে ম্যাজিস্ট্রেট ফোন দিল পুলিশকে, বা সামনে যদি পুলিশ থাকে ম্যাজিস্ট্রেট অর্ডার করবে আমি একজন ম্যাজিস্ট্রেট, ওনাকে অ্যারেস্ট করেন। করবে না তাহলে? জি স্যার। এটা বলা হচ্ছে। ৬৭ গ্রেপ্তার সংক্রান্ত বিধান কোনো পুলিশ অফিসার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। এই যে বিধান নতুন তৈরি করা হয়েছে এগুলো কেউ যদি ভঙ্গ করে তাহলে ওই পুলিশের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে। তাহলে ম্যাজিস্ট্রেটের যদি একটা মানে লিখিত যদি পাঠিয়ে দেয় সংশ্লিষ্ট পুলিশ অফিসারের ওই ওসি বরাবর, আর যদি ওসি অপরাধ করে থাকে তাহলে ওসির উপরে যে আছে তার বরাবর, সেক্ষেত্রে ওই ব্যক্তির নামে বিভাগীয় মামলা হতে পারে।